আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 18 মাস পর নির্বাচন হবে এমন কোনো সময়সীমা সরকার নির্ধারণ করেনি বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। এবং জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। শৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় নয় জানালেন জনপ্রশাসন সচিব। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 16 বা 18 মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে এমন কোনো সময়সীমা সরকার নির্ধারণ করেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। জাতিসংঘের 79তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার আরেক দফা সংলাপ করবে বলেও এ সময় জানান প্রেস সচিব। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের 79তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের ইতিহাসে এবারের জাতিসংঘ সফর ছিল অনাড়ম্বরপূর্ণ। জাতিসংঘে যেসব রাষ্ট্র ও সংস্থার প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে তারা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন সংস্থার অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি। ওয়ার্ল্ড ব্যাংকের আমরা অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি, আপনারা দেখেছেন $3.5 বিলিয়ন। এছাড়া ধরেন রোহিঙ্গা বিষয়ে একটা বড় একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে প্রফেসর ইউনূস ছিলেন। সেখানে ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উনি বলেছেন যে বাংলাদেশের রিনিউয়েবল মানে বাংলাদেশের যে এনার্জিতে যে গ্রিন ট্রানজিশনের জন্য রিনিউয়েবল এনার্জির জন্য ওরা $400 মিলিয়ন দিবেন। রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠনের বিষয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে। 6টা কমিশনের যেটা বললেন ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এটা চূড়ান্ত করবে। কবে নাগাদ নির্বাচন হবে তা দেশের জনগণ ঠিক করবে বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে নাকি 12 মাস পরে হবে না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। বিশ্ব নেতারা নির্বাচনের টাইম ফ্রেম জানতে চাননি, সরকারকে পুরোপুরি সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। যে রিপোর্ট, তারপরে যে পলিটিক্যাল কনসালটেশন, তারপরে যেহেতু টাইমের বিষয়টা আসে যে ইলেকশনটা কবে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। থ্যাংক ইউ। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুরা বাংলাদেশে যে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে তা গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণ অভ্যুত্থানে মানুষের মধ্যে যে নতুন আশার সঞ্চার হয়েছে তা পূরণ করতে হবে। পতিত স্বৈরাচার ও তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর জাতীয় জাদুঘরে গুম, জান ও জবান শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মানবাধিকার সংগঠন মায়ের ডাক। প্রদর্শনীতে ছবির ক্যানভাসে তুলে ধরা হয় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের অনিশ্চিত জীবন, বেঁচে থাকার সংগ্রাম আর স্বজনকে ফিরে পাওয়ার আকুতির কথা। এতে অংশ নিয়ে গুমের শিকার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ 61 দিন গুম থাকার ভয়াবহ স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে সবার প্রত্যাশা মানবতা বিরোধী সব অপরাধীর বিচার হবে। এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে। নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারের, যেখানে গণহত্যার বিচার হবে, যেখানে গুমের বিচার হবে, অপহরণের বিচার হবে। প্রতিটি গুমের যথার্থ তদন্ত এবং বিচার দরকার।
আমাদের এই শিশুদের প্রশ্নের জবাব দরকার, আমার বাবা কোথায়, আমার পরিচয় কোথায়। অন্যদিকে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো সব জায়গায় বসে আছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়। তাদের ফেসিবাদের দোসররা এখনো সব জায়গায় প্রতিষ্ঠিত আছে, তারা এখনো বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য। কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তার মুখে সবকিছু ভেসে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় অক্ষুণ্ণ থাকবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রশাসনের শৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। 3 কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক সংবাদটি সঠিক নয় বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 9 সেপ্টেম্বর 25 জেলায় ও 10 সেপ্টেম্বর 34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সচিবালয়ে তৈরি হয় তুমুল হট্টগোল। ওই ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। জনপ্রশাসন সচিব জানান, বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওয়ান ম্যান কমিটি অবশ্য করা হয়েছিল। আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ওনার রিপোর্ট পাওয়া গেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট পাওয়া গেছে, সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। 17 জনকে উনি ইন্টারোগেট করেছেন। 3টা পর্যায়ে উনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের যে বিধিবিধান আছে লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার। শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় যা যা করার, আমিও আইনের ঊর্ধ্বে না, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 3 কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক একটি সংবাদ গত সোমবার একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে জানান জনপ্রশাসন সচিব। এক কথায় বলে দিতে পারি, ভুয়া একটা বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে। মির্জা সবেদ আলী একটা ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন পদ্মা ব্যাংকে, 2000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন, 2023 সালে খুলেছিলেন এবং যেদিন এই তদন্ত করা হয় সেই অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল 0, কোনো টাকাই নেই। আর 3 কোটি টাকার একটা কি বলবো যে পাওয়া গেল কোথায়, কোন রুমে, কোনো তথ্য নেই। সে সাংবাদিককেও ডাকা হয়েছিল, উনিও কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সংবিধানে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সুশাসন প্রতিষ্ঠায় সংবিধানে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে সংশোধনের দাবি জানিয়েছেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, রাজনীতি ও দল বাঁচাতে 2024 সালের নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিল জাতীয় পার্টি। বিস্তারিত জানাচ্ছেন আনান তাসিন রি। ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকেই অংশ নেয় জাতীয় পার্টি। আন্দোলনে অংশ নেওয়ায় জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে পরবর্তী সময়ে মামলা দেওয়া হয়েছে। আন্দোলনে নিহতদের বীর সেনা হিসেবে উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সারা দেশের জনগণ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আশা নিয়ে এই বিপ্লবের সমর্থন দিয়েছে। জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভায় জিএম কাদের বলেন, আওয়ামী লীগ তার শাসনামলে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত ছিল। একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল আওয়ামী লীগ। ক্ষমতা পেলে মানুষের দুর্নীতির দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা থাকে। আর অ্যাবসলিউট পাওয়ার দিলে নিশ্চিতভাবে সে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হবে। আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে আমরা একটা সংবিধান তৈরি করেছি এবং সেই সংবিধানকে আরো ক্ষমতা বাড়ানোর জন্য বারংবার পরিবর্তন করেছি। কে করেছে? একে আওয়ামী লীগ করেছে, সব দল মিলে করেছে। সেই ক্ষমতা দিয়ে যে সংবিধান আপনি আজকের সুষ্ঠু নির্বাচন দিয়ে যাকেই বসাবেন সে দানব হতে বাধ্য। এ সময় জিএম কাদের পঞ্চদশ সংশোধনী বাতিল করে সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান যেটা আছে সেটাকে পরিবর্তন করা যাবে যদি পঞ্চদশ সংশোধনীকে বাতিল করা হয়। পঞ্চদশ সংশোধনীতে এমন অনেক জিনিস আছে যেটা সংবিধানের 1/3 কোনো সময় পরিবর্তন করা যাবে না। এই কথাটি কোনো যুক্তিসঙ্গত কথা নয়, কাজেই এটার বিরুদ্ধে রিট হতে পারে। শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথ ও সংসদে সবসময় সোচ্চার ছিল জাতীয় পার্টি। আনান্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। বহুল আলোচিত মামলাটি তদন্তে টাস্ক ফোর্স গঠন করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ। বিগত সরকারের সদিচ্ছার অভাবে প্রায় এক যুগেও মামলাটির তদন্ত শেষ হয়নি বলে মন্তব্য করেছেন রুনির পরিবারের নিযুক্ত আইনজীবী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নতুন মোড় নিল বহুল আলোচিত সাংবাদিক সাগর রুনি হত্যা মামলা। সোমবার এই মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে উচ্চ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মামলাটি তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় আদালত। ব্রিফিংয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ডিবি থেকে 2 বার এবং র্যাব থেকে 111 বার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পেছানো হয়। তাই দ্রুত তদন্ত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাননীয় আদালত এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। আদেশের পর মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান অভিযোগ করেন, র্যাব মামলার যথাযথ তদন্ত করেনি। র্যাব শুরু থেকেই তদন্তে কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেসারাইজ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রক্ষণাবেক্ষণের জন্য আজ মঙ্গলবার থেকে 14 অক্টোবর পর্যন্ত রাতে 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামাও বন্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ সময় যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে আগাম খবর নিয়ে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে কাল থেকে বিমানবন্দর এলাকা, স্কলাস্টিকা স্কুল ক্যাম্পাস, উত্তরা হতে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়। ওই এলাকায় হর্ন বাজানো নিষেধ, হর্ন বাজালে কারাদণ্ড অথবা জরিমানা করা হবে বলেও এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবার জানিয়ে দেব পার্টিক্স খেলার খবর। কানপুরে টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের চেয়ে 26 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে ধুমধারাক্কা ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে 9 উইকেটে 285 রানে ইনিংস ঘোষণা করে ভারত। বৃষ্টির কারণে 2.5 দিন পর খেলা শুরু হওয়ার পর প্রথম ইনিংসে 233 রান তোলে টাইগাররা। মমিনুল হক অপরাজিত থাকেন 107 রানে। জবাবে 2 উইকেটে 26 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলা শেষ করে বাংলাদেশ। রিপোর্ট করছেন এসএম আশরাফ। কঠিন যুদ্ধ জয়ের লড়াইয়ে পঞ্চম দিনের অপেক্ষায় বাংলাদেশ। যে ম্যাচ তৃতীয় আর চতুর্থ দিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পর ড্রয়ের সম্ভাবনায় দেখছিল দর্শকরা, শেষ বিকেলে 26 রানে 2 উইকেট হারিয়ে সেখানেই পরাজয়ে চোখ রাঙাচ্ছে টাইগারদের। যা কেউ ভাবেনি গ্রিন পার্কে তাই করে দেখালো টিম ইন্ডিয়ার ব্যাটাররা। মাত্র 3 ওভারে স্কোরে জমা 50 রান। বাংলাদেশের বোলিং নিয়ে ছেলে খেলা করেন রোহিত শর্মা ও জয়সওয়াল। 55 রানের জুটি ভাঙে অধিনায়কের বিদায়ে। দ্বিতীয় উইকেটও শুভমান গিলের সাথে পরিষ্কার বার্তা দিয়ে দেন জয়সওয়াল। লক্ষ্য বলের সাথে পাল্লা দিয়ে যত দ্রুত রান তোলা। 30 বলে হাফ সেঞ্চুরি ভারতীয় ওপেনারের। শেষ পর্যন্ত ইনিংস থামে 51 বলে 72-এ। প্রথম 6 ব্যাটারের মধ্যে শুধু ঋষভ পান্থ বলের চেয়ে কম রান তোলেন। বিরাট কোহলি 35 বলে 47 আর লোকেশ রাহুলের ব্যাটে আসে 43 বলে 68 রান।
তাতে মাত্র 30 ওভার 1 বলেই দ্রুততম 250 রানের বিশ্ব রেকর্ড ভারতের ভেঙে যায় 2022-এ পাকিস্তানের বিপক্ষে করা ইংল্যান্ডের 34 ওভারে তোলা 250 রানের রেকর্ড। 18 উইকেট পড়ার দিনে মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল হাসান তুলে নেন 4টি করে উইকেট। এর আগে 3 উইকেটে 107 রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ 112তেই হারায় মুশফিকুর রহিমের উইকেট। লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরাও পারেননি ভারতের পেস আর স্পিনের মোকাবেলা করতে। এক প্রান্তে একাই লড়াই চালিয়ে যান মুমিনুল হক, তুলে নেন ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দেশের বাইরে দ্বিতীয়বারের মতো 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার আনন্দে মাতেন এই ব্যাটার। এসএম আশরাফ, এটিএন বাংলা। এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ রৌপ্য পদক জয় করেছেন। চাইনিজ তাইপেতে অনূর্ধ্ব 21 রিকার্ভ বালক একক ইভেন্টের ফাইনালে স্বাগতিক দেশের হুয়াং লি চেং এর সাথে প্রথমে 5 ম্যাচ সেটে ড্র হয়। পরে উভয়ে একটি করে তীর ছুড়ে আলিফ 9 এবং লি চেং 10 স্কোর করেন। তাতে 5-6 সেটে পরাজিত হয়ে রূপা জেতেন আলিফ। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। 18 মাস পর নির্বাচন হবে এমন কোন সময়সীমা সরকার নির্ধারণ করেনি বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। এবং জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় নয় জানালেন জনপ্রশাসন সচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।